আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মধ্য সিরিয়ায় দায়েশের হামলায় 2 মার্কিন সেনা এবং দেশটির এক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে প্রাথমিক প্রতিবেদনে কেবল সেনাদের আহত হবার কথা বলা হয়েছিল। সেন্টকম জানায়, দায়েশের এক বন্দুকধারীর অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের 2 সেনা সদস্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হন। এই ঘটনায় আরও 3 জন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন। পরে হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়। হামলার প্রতিশোধ নেবার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘটনার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে নিহতদেরকে মহান দেশপ্রেমিক হিসেবে আখ্যা দেন। এছাড়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এটিকে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেন। হামলার প্রতিক্রিয়া জানিয়ে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরুদ্দিন আল বাবা বলেন, বাদিয়া অঞ্চলে দায়েশের সম্ভাব্য অনুপ্রবেশ নিয়ে স্থানীয় নিরাপত্তা বাহিনী আগেই সতর্কবার্তা দিয়েছিল, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন জোট তা আমলে নেয়নি। তার ভাষ্য, পালমিরার বাদিয়া এলাকায় একটি স্থাপনায় এক হামলাকারী গুলি চালান। পরে নিরাপত্তা বাহিনী ও জোট বাহিনী যৌথভাবে তাকে নিষ্ক্রিয় করে। তিনি বলেন, হামলাকারীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে দায়েশের যোগসূত্র ছিল কিনা নাকি তিনি দায়েশের আদর্শে অনুপ্রাণিত তা তদন্ত করে দেখা হবে। তিনি দাবি করেন, ওই ব্যক্তি স্থানীয় নিরাপত্তা কাঠামোয় কোনো নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন না। অন্যদিকে 3 জন স্থানীয় সিরীয় কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানান, পালমিরায় সিরীয় ও মার্কিন বাহিনীর ওপর হামলাকারী ব্যক্তি সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। মন্ত্রণালয় জানায়, তিনি কোনো নেতৃত্বে ছিলেন না, তবে তিনি জুনিয়র সদস্য কিনা তা স্পষ্ট করা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তেহরান যুদ্ধের বদলে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেয়, তবে সম্ভাব্য হুমকিকে উপেক্ষা করা হবে না বলে তিনি স্পষ্ট করেন। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি সাম্প্রতিক ইসরায়েল আরোপিত 12 দিনের যুদ্ধ ও চলমান উত্তেজনা প্রসঙ্গে বলেন, ইসরায়েলের নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে তা মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। তিনি বলেন, আমরাও শুনছি ইসরায়েল আবার হামলা চালাতে পারে। মনস্তাত্ত্বিক যুদ্ধ বাস্তব যুদ্ধেরই অংশ। মনে হচ্ছে তারা এখন ভয় সৃষ্টি করার চেষ্টা করছে, যা বৃহত্তর যুদ্ধ কৌশলের অংশ। সম্ভাব্য সংঘাতকে অবমূল্যায়ন করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, এর অর্থ এই নয় যে আমরা যুদ্ধের সম্ভাবনাকে উপেক্ষা করছি। আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী এবং জনগণ যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় প্রস্তুত। যুদ্ধবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। বোমা বর্ষণে ভবন বা যন্ত্রপাতি ধ্বংস করা যেতে পারে, কিন্তু প্রযুক্তি ধ্বংস করা যায় না। মানুষের মনের জ্ঞানও মুছে ফেলা যায় না। তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বোমা বর্ষণের মাধ্যমে কোনো জাতির ইচ্ছা শক্তিকে ধ্বংস করা যায় না। ইরানের ওপর বছরের পর বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে আরাকচি বলেন, সামরিক হামলার আগেই বহু বছর ইরানি জনগণ নিষেধাজ্ঞার মুখে ছিল, তবুও কোনো সমস্যার সমাধান হয়নি। আলোচনা ও কূটনীতির পথ ছাড়া অন্য কোনো সমাধান নেই। যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অনাস্থা প্রকাশ করে আরাকচি বলেন, আমরা কখনো যুক্তরাষ্ট্রকে সৎ মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাস করিনি। যুক্তরাষ্ট্রকে সত্যিকার অর্থে কেউই বিশ্বাস করতে পারে না, তবে তাই বলে কূটনীতি বেছে নেওয়া থেকে বিরত থাকা উচিত নয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ফিলিস্তিন আজকের বিশ্বের নৈতিক দিক নির্দেশক বা মোরাল কম্পাস। একই সঙ্গে এটি একটি বড় পরীক্ষা যে মুসলিম বিশ্ব তাদের অভিন্ন মূল্যবোধকে সম্মিলিত কর্মকাণ্ডে রূপ দিতে পারে কিনা। ইস্তাম্বুলে অনুষ্ঠিত আল শার্ক ইউথ কনফারেন্সে দেওয়া এক ভাষণে ফিদান বলেন, এর অর্থ হল ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করা এবং ইসরায়েলি সম্প্রসারণবাদ সমস্যার সমাধান করা। গাজা যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান যুদ্ধবিরতিতে শান্তি আসবে না। শান্তির জন্য ন্যায় বিচার প্রয়োজন, আর ন্যায় বিচারের জন্য প্রয়োজন একটি সার্বভৌম, স্বাধীন ও কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র। এদিকে অধিকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি স্থাপন ও সেগুলো বৈধতা দেওয়ায় ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরে 19টি অবৈধ ঔপনিবেশিক বসতি স্থাপন ও সেগুলোকে বৈধ করার ইসরায়েলি সরকারের অনুমোদনকে আমরা
কঠোরভাবে নিন্দা জানায়। বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে বলা হয়, এটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করে এবং অধিকৃত পশ্চিম তীরের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। গত শুক্রবার ইসরায়েলি মন্ত্রিসভা এসব বসতি স্থাপন ও এর বৈধকরণ অনুমোদন দেয়। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এসব বসতি অবৈধ বলে বিবেচিত। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইসরায়েলি কিংবা মার্কিন আধিপত্যের কাছে আত্মসমর্পণের দিকে নিয়ে যায় এমন কোনো কাঠামো মেনে নেবেন না তারা। শনিবার হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আজ আমরা প্রতিরোধ আন্দোলন এবং শহীদের নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর উত্তরাধিকারের প্রতি আনুগত্য জানাতে একত্রিত হয়েছে। যুদ্ধবিরতি প্রসঙ্গে হিজবুল্লাহ মহাসচিব বলেন, যুদ্ধবিরতির পর আমরা একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছি। এখন লেবাননের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সংহত করার দায়িত্ব রাষ্ট্রের। আর প্রতিরোধ সংগঠন যুদ্ধবিরতি বাস্তবায়ন ও রাষ্ট্রকে সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করছে। শেখ কাসেম বলেন, লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়িত হলেও ইসরায়েল তা মানছে না। তিনি জোর দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে মার্কিন ইসরায়েলি যুক্তি মেনে প্রতিরোধ আন্দোলনের অস্ত্র সীমিত করা মানে লেবাননের শক্তিকে ধ্বংস করা। শেখ কাসেম বলেন, প্রতিরোধের অস্ত্র নয়, লেবানন রাষ্ট্রের মূল সমস্যা হল আরোপিত নিষেধাজ্ঞা ও ব্যাপক দুর্নীতি, যা 2019 সাল থেকে লেবাননকে অস্থিতিশীল করার মার্কিন পরিকল্পনার অংশ। তিনি বলেন, ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে যুদ্ধ এড়ানো সম্ভব, তবে যুদ্ধ হলে শত্রু তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে আমরা আত্মরক্ষা করব। পুরো পৃথিবীও যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করে, ইসরায়েলের স্বার্থে আমাদের অস্ত্র কেড়ে নেওয়া যাবে না। শেখ কাসেম বলেন, প্রতিরোধ সংগ্রামের মধ্য দিয়ে 4টি বড় অর্জন এসেছে। ভূমি মুক্ত করা, শত্রুদের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা, ইসরায়েলিদের নিবৃত্ত করা এবং মাইটি ওয়ারিয়ার্স যুদ্ধে লেবাননের আগ্রাসন ঠেকানো। শেষে তিনি লেবানন রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাড় দেওয়া বন্ধ করুক, আগে চুক্তি বাস্তবায়ন করুন, এরপর প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা করুন। রাষ্ট্র যখন নাগরিকদের রক্ষা করতে পারে না, তখন প্রতিরোধের পথ বন্ধ করতে বলা সঠিক কোনো সিদ্ধান্ত নয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা সিটিতে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিনবেতের সঙ্গে সমন্বয় করে একটি অভিযান চালিয়েছে। অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ নেতাকে লক্ষ্য করা হয় বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি আর্মি রেডিও জানায়, অভিযানের লক্ষ্য ছিলেন আল কাসাম ব্রিগেডসের কমান্ডার বায়েদ সাদ। ইসরায়েলের দাবি, গত 7 অক্টোবর ইসরায়েলের গাজা ডিভিশনের বিরুদ্ধে যেই অভিযান চালানো হয়েছিল, তার পরিকল্পনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো বায়েদ সাদকে কাসাম ব্রিগেডসের সিনিয়র নেতা হিসেবে চিহ্নিত করে তাকে সংগঠনটির দ্বিতীয় ব্যক্তি বলে উল্লেখ করেছে। তাদের দাবি, অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আর্মি রেডিও আরও জানায়, লক্ষ্যবস্তু কমান্ডার হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে অস্ত্র পুনর্গঠন, পুনর্বাসন ও উৎপাদনের কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, এর আগেও ইসরায়েলি বাহিনী একাধিকবার বায়েদ সাদকে হত্যার চেষ্টা চালিয়েছিল এবং যুদ্ধের সময় তিনি একাধিক হামলা থেকে প্রাণে বেঁচে যান। আর্মি রেডিও জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদনে এই অভিযান পরিচালিত হয় এবং এটি যুক্তরাষ্ট্রকে আগাম না জানিয়েই করা হয়েছে। এ প্রসঙ্গে ইসরায়েল হাওম এক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, মার্কিন প্রশাসনকে অবহিত না করেই এই হত্যাকাণ্ড চালানো হয়। এদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, গাজা সিটিতে একটি গাড়িতে চালানো ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি চুক্তির নতুন ও গুরুতর লঙ্ঘন। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানায়, এই অপরাধ আবারও প্রমাণ করে ইসরায়েলি দখলদার শক্তি ক্রমবর্ধমান ও ধারাবাহিক লঙ্ঘনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল ও নস্যাৎ করার চেষ্টা করছে। হামাস মধ্যস্থতাকারী ও গ্যারান্টিদাতাদের রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন তাদের দায়িত্ব পালন করেন, ইসরায়েলি লঙ্ঘনগুলোর জবাবদিহি নিশ্চিত করেন এবং দখলদার সরকারের লাগাম টানতে কার্যকর পদক্ষেপ নেন।
ওমান উপসাগরে ৬০ লাখ লিটার জ্বালানি পাচারের অভিযোগে একটি বিদেশি পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। এ ঘটনায় জাহাজটির ক্যাপ্টেন সহ মোট ১৮ জন নাবিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হরমজগান প্রদেশের দক্ষিণ উপকূলের কাছে জাস্কের পশ্চিমাঞ্চল সংলগ্ন ইরানের সার্বভৌম জলসীমায় জাহাজটি আটক করা হয়। হরমজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তফা গাহরেমানি জানান, সাগরভিত্তিক গোয়েন্দা নজরদারি ও সন্দেহভাজন জ্বালানি পাচার কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। আদালতের পরোয়ানার বিচার বিভাগীয় কর্মকর্তারা জাহাজে উঠে তল্লাশি চালান। তার ভাষ্য, জাহাজটি একাধিক সামুদ্রিক বিধি লঙ্ঘন করেছে এবং বহনকৃত পণ্যের বৈধ কাগজপত্র ছিল না। তল্লাশির পর ৬০ লাখ লিটার পাচারকৃত জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজটি জব্দ করা হয়। এই পরিমাণ জ্বালানি প্রায় ২০০ বার্জ বা ২,০০০ জ্বালানি ট্যাঙ্কার ট্রাকের সমপরিমাণ। ইরানি গণমাধ্যম জানায়, আটক ১৮ জনের মধ্যে জাহাজের ক্যাপ্টেন ও নাবিকরা রয়েছেন যাদের নাগরিকত্ব ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের। আটকদের বিরুদ্ধে থামার নির্দেশ অমান্য, পালানোর চেষ্টা, নেভিগেশন ও কার্গো সংক্রান্ত নথি ছাড়া চলাচল, রাডার সিস্টেম বন্ধ রাখা এবং জব্দের সময় জাহাজের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার মতো অভিযোগ আনা হয়েছে। পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে ইরানি উৎপাদিত জ্বালানি পাচার ঠেকাতে সাম্প্রতিক সময়ে তৎপরতা জোরদার করেছে তেহরান। ইরানে কম দামে পাওয়া এসব জ্বালানি অবৈধভাবে পার্শ্ববর্তী আরব দেশগুলোতে পাচার করা হয়, যেখানে দাম ইরানের তুলনায় ২০ গুণেরও বেশি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।